আজ মঙ্গলবার 14-10-25 ইংসনের বাংলাদেশ সময় রাত 10টা, বোস্টন টাউনের সময় দুপুর 12টা। আজকে কেস টেকিংয়ের আমরা 3টা মায়াজম শেষ করেছি। আজকে 4র্থ মায়াজম টিউবারকুলোসিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রশ্ন আসছে যে স্যার, এতদিন শুনলাম 3টা মায়াজম, আবার আপনি 4র্থ মায়াজম কোত্থেকে আবার যোগ করলেন? দেখুন, এই 3টা মায়াজমের উপরে কাজ করতে গিয়ে যখনই বাধা সম্মুখীন হয়ে তারা যখন চিকিৎসা করতে পারছে না, বাধা পাচ্ছে, এবং তার কারণটা করতে গিয়েই পরবর্তীতে টিউবারকুলোসিস মায়াজম বা আমরা নতুন মায়াজম তৈরি করেছে। এটা আমরা না, হেনিম্যানের আমলেই সেটা শেষ দিকে হয়েছে, এবং তার পরবর্তী ডাক্তাররাও সেটাকে সমৃদ্ধ করেছে নানা রকম ইনফরমেশন দিয়ে। অর্থাৎ সেই খবরাখবর, সেই লক্ষণগুলো মিলেই আজকে আমরা মনে রাখবো কিভাবে টিউবারকুলোসিস মায়াজম আমরা দেখলেই যেন চিনতে পারি। দেখুন, এসব কিছুর শেষ নাই, লক্ষণেরও শেষ নাই, জ্ঞানেরও শেষ নাই, দক্ষতারও শেষ নাই, যার যেভাবে মনে রাখে। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথিক কম পড়ি, কম বুঝি, প্রয়োগ করতে পারি না, হোমিওপ্যাথিককে ভালোবাসি, কি করি তাড়াতাড়ি চিকিৎসা পাবো, আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি। তার কারণ এক একজনের এক এক মন্তব্য শুনে এবং তথাকথিত মেডিকা লেখার অনুযায়ী আমরা নানা বিভ্রান্ততে আছি। সেই সময় সুযোগ বুঝে আমরা ডাক্তারি শিখতে পারি না, কারণ আমাদেরকে কেউ বিশ্বাস করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি, সেটা দুঃখজনক। সেই সুবাদে আজকে আলোচনা করব টিউবারকুলোসিস মায়াজমের সংক্ষেপে কি করে আমরা মনে রাখতে পারি এবং প্রয়োগ করতে পারি। লক্ষণ তো এরকম হাজারো ফেসবুকে লক্ষণের কথা বলে, ওষুধের কথা বলে, কিন্তু মাত্রা কি হবে, কখন কিভাবে খাওয়াবো, কেন খাওয়াবো, এবং প্রয়োজন কতটুকু প্রয়োগ করব, এ সকল কোনো তথ্য নাই। আছে লক্ষণ বই তো আছে, আপনারাও জানেন, কিন্তু আপনাদের জানার ভিতরে একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনারা লক্ষণ জানেন কিন্তু প্রয়োগটা করেন না। কেন করেন না আমি জানি না। এত সহজভাবে সবাইকে বলার চেষ্টা করি, নিজেরা পরীক্ষা করে নিজেরাই ওষুধগুলোকে মনে রাখেন, কিন্তু আপনারা সে পথে হাঁটবেন না, আপনারা সে পথে যাবেন না। স্যার, কি ওষুধ দেবো, আমি তো ডাক্তারি শিখতে পারলাম না, ডাক্তারি করতে পারলাম না, আপনার অভিজ্ঞতা বেশি, আপনার অমুক বেশি, এই হেন কথা বলে লাভ নেই। আমি সুন্দর পরিষ্কার রাস্তা দেখিয়েছি, নিজে প্রয়োগ করে করে ডাক্তার হওয়ার চেষ্টা করবেন। সেই সুবাদে আমি প্রথম থেকেই বলি, প্রয়োগ প্রথম থেকে শুরু করেন, কারণ হোমিওপ্যাথিক এমন একটা দর্শন, আমি যা দেখেছি আপনিও তা দেখবেন। হ্যাঁ, দেখার ভিতরে হয়তো একটু পার্থক্য থাকতেই পারে, কিন্তু না দেখা পর্যন্ত বুঝবেন আপনার ডাক্তারি হওয়ার যোগ্যতা আপনার নাই, কারণ আপনার লক্ষণের ভিত্তিতে ওষুধ দিয়ে তার ফলাফল পাচ্ছেন না। কেন হোমিওপ্যাথিক বিশ্বাস করবেন? আমাদের লক্ষণ আছে, আমাদের ওষুধ আছে, এবং সেগুলো প্রয়োগ করার জন্য নানা রকম ভাগ অথবা করে আজকে এই জায়গায় এসেছি। অর্থাৎ মায়াজমের আমরা যখন চিকিৎসা করতে যাব, সেই 3টা মায়াজমের শেষে পরে 4র্থ মায়াজম কেন আসলো? 4র্থ মায়াজম আসতো না, আসছে এই কারণে যখন আমরা সেখানে ব্যর্থ হচ্ছি, এবং তখন যেখানে 2-3টা মায়াজম একত্র হয়ে কিমাকার যখন আমাদের সামনে হাজির হয়, তখন আমরা ম্যাথমেটিক ভাগ করতেই আমরা বিফল হয়ে যাই। সকলেই এই সকল ওষুধ প্রয়োগ করে মুমূর্ষু পথযাত্রী, যারা মৃত্যু পথযাত্রী, তাদের কেস টেকিং বলার চেষ্টা করব, যদিও চেষ্টা করব খুব সংক্ষেপে বলতে, তার কারণ এখানেও সংক্ষেপ করে চাচ্ছিলাম। সেই কারণে প্রথমে আসি টিউবারকুলোসিস মায়াজমটা কি। অর্থাৎ 2টা শরীর সিভিলিটিক হয়ে টিউবারকুলোসিস। আমি আগে 2টা রাস্তায় কথা বলছিলাম, কত ম্যাক্সিমাম হচ্ছে ধ্বংসাত্মক হওয়াতে সেটা শরীর সিভিলিটিক হয়েই টিউবারকুলোসিস। শরীর স্যাকোটিক হয়েও হতে পারে, আবার টিউবারকুলোসিসও হতে পারে। অর্থাৎ যেই বডি ধ্বংসাত্মক কাজ ছাড়া আর কোনো দিকে তাকায় না। তো বলে স্যার, এটা বুঝবো কি করে? সেই বোঝার জন্য প্রথমে চিন্তা করলাম কেন টিউবারকুলোসিস মায়াজম আসলো।
আর দ্বিতীয় আসলো এটা সোরিক সিফিলিটিক টিউবারকুলোসিস, সোরিক সাইকোটিক টিউবারকুলোসিস। অনেক সময় ওষুধগুলো ভাগ করে সুন্দরভাবে বলা থাকে, আমরা এই নির্বাচনটা যেন করতে পারি। তাহলে চলে আসি, প্রথমে যদি আমরা বলি সেটা হচ্ছে ধ্বংসাত্মক। তো ধ্বংসাত্মক তো সিফিলিটিক, সেখানে আবার আপনার মায়াজমিটিক আনলাম কেন, সাইকোসিস আনলাম কেন? তাহলে ধ্বংসাত্মক টিউবারকুলোসিস অর্থাৎ সিফিলিটিক যখন হয় তখনই ধ্বংসাত্মক, অর্থাৎ যার বডিতে কোনো রকমের ওজন বৃদ্ধি অথবা ধ্বংস হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, খাওয়া দাওয়া ভালো নাই, অথবা তার কিন্তু তার বুদ্ধি বিবেচনা অনেক তীক্ষ্ণ, পরিবর্তনশীলতা আছে, কিন্তু দেহে তার কোনো রকমের মাংস লাগে না। আপনারা দেখলে বুঝতে পারবেন। সে বোঝার জন্য অনেকগুলো সিমটমও আছে। যেমন অনেক সময় বুকটা আমরা বলি কবুতরের খাঁচার মতন যদি হয়ে থাকে, তাহলে টিউবারকুলিনাম বমিনাম আপনি চিন্তা করতে পারেন টিউবারকুলোসিস মায়াজম। তাহলে এইসব লক্ষণ যদি না পাই, তাহলে এসব ওষুধ থেকে দূরে থাকাই উচিত বলে আমি মনে করি। তাহলে কি কি লক্ষণ পেলাম? ধ্বংসাত্মক, পরিবর্তনশীলতা, আর অনিশ্চিত এবং অস্থিরতা। অস্থিরতা সব মায়াজামে আছে, তবে এখানে অস্থিরতা আছে। বলে স্যার এগুলো দিয়ে তো ভাগ করা আমাদের কঠিন, সেজন্য কি বললাম যে মায়াজাম ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক মায়াজাম কিভাবে বুঝবো? যার খাওয়া দাওয়া সবকিছু করার পরেই তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, স্বাস্থ্যের বৃদ্ধি হচ্ছে না, অথবা কোনো রকম রোগের নানা রকম চিকিৎসা করেও আপনি উপকার পাচ্ছেন না, তার চিকিৎসা করতে পাচ্ছেন না, তাহলে এটাই ধ্বংসাত্মক। কোনো একটা ক্ষত আপনি চিকিৎসা করতে পাচ্ছেন না, সেটাই ধ্বংসাত্মক। কোনো একটা রোগ আপনি চিকিৎসা করতে পাচ্ছেন না, সেটাও ধ্বংসাত্মক। তাইলে আমরা বুঝতে পারলাম ধ্বংসাত্মক কি জিনিস এবং অস্থিরতার সঙ্গে এটা। আর অসহিষ্ণুতা এবং বিরক্তিকর, অর্থাৎ কিছুই তার কাছে ভালো লাগে না। তো এসব তো মানসিকতা, এগুলো অনেক সময় বের করা বা এটার উপরে ভিত্তি করে ওষুধ প্রয়োগ করা কঠিন। কিন্তু একটা জিনিস বুঝলাম, ধ্বংসাত্মক, এবং ধ্বংসাত্মক যদি হয় তার সঙ্গে অস্থিরতা থাকতেই পারে, অথবা পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা কেমন? একটা যদি উদাহরণ দিই, যদি কারোর শরীরে পায়খানার রং অত সপ্তাহে 3 দিনের ভিতরে 4 দিন নানা পরিবর্তন, কোনোদিন হয়তো একটু সাদা বর্ণের, কোনোদিন হলুদ বর্ণের, কোনোদিন রক্তাক্ত বর্ণের, কোনোদিন কালো, এবং কোনোদিন পাতলা পায়খানা, কোনোদিন শক্ত পায়খানা, এবং এইরকম পরিবর্তনশীলতা কোনো রোগীর কাছে থাকে, তাহলে আমরা ধরেই নেব যে সেটা টিউবারকুলোসিস বডি। কিন্তু ওষুধ প্রয়োগ করবো একটা লক্ষণের উপরে নয়। লক্ষণটা কি? ওই ধ্বংসাত্মকতা থাকতে হবে। আবার ধ্বংসাত্মকতা কি? সেটা সিভিলিটি হয়ে ধ্বংসাত্মক হতে পারে, আবার সাইকোটিক হয়ে ধ্বংসাত্মক হতে পারে। সাইকোটিক তো অনেক সময় ফ্যাট বডি হয়ে থাকে, অর্থাৎ বদ্ধিষ্ণ বডিতে হয়ে থাকে। আবার এটার ওজন কি করে কমবো, বা ওজন কি করে আমরা জানবো যখন সাইকোটিক মায়াজমের ওষুধগুলো দিয়ে আমি যখন চিকিৎসা করতে পারছি না, এবং তার কোনো রোগেই আমি আমার 50 পদ্ধতি প্রয়োগ করে আমি চিকিৎসা দিতে পারছি না, 1টা 2টা 3টা ওষুধে আমি ফেল করেছি, তাহলে আর দেরি না করিয়া দেওয়াই উচিত বলে আমি মনে করি। এগুলোর জন্য একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আসলে অনেকে প্রশ্ন করে, স্যার আপনার অভিজ্ঞতা বেশি, আপনার দক্ষতা বেশি, আমি এই সকলে বিশ্বাস করি না। আমি করি, আপনি ডাক্তার হন, আপনি প্রয়োগ করেন, প্রয়োগ করে আপনি শিখবেন। আমার কিচ্ছু শিখাবেন নাই, আমি রাস্তা করে দিয়েছি। কি রাস্তা? লক্ষণ মধ্যে 3টা লক্ষণের ভিত্তি করে ওষুধ দিলাম, এটা কাজল না, নিশ্চয়ই হয় নাই। আর হয় না যে ওষুধই আপনাকে বলবে, আপনাকে বলতে হবে না, ওষুধই আপনাকে বলে দেবে আমি এটার জন্য ফিট নয়। সেই সুবাদে একটা টেস্টিং আলোচনা করব শেষে। তাইলে চলে আসি, অর্থাৎ মায়াজম চিনার উপায় 3টা, ধ্বংসাত্মক এবং পরিবর্তনশীলতা আর বিরক্তিকর, আর একটা যদি বলি বংশগতি। বলে স্যার সেটা তো বারবারই বলি, অর্থাৎ বংশগতিতে যদি টিবি ওষুধ না থাকে, অথবা ধ্বংসাত্মক কোনো যেমন আমরা বলতে পারি ক্যান্সার, অথবা অন্য জিনিস যারা কোনো আনসার দেয় না, এবং যেই চিকিৎসা আমরা করতে পারি না, সেই সকল কিছুই টিউবারকুলোসিস মায়াজমের মধ্যে পড়ে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই 3টা জিনিস থাকলেই আমরা বুঝতে পারবো সে টিউবারকুলোসিস রোগী, অর্থাৎ টিউবারকুলোসিস মায়াজম। কি কি দেখলাম? একটা দেখলাম ধ্বংসাত্মক কার্যকলাপ, পরিবর্তনশীলতা, আর অনিশ্চিত অথবা বিরক্তকর, আর সঙ্গে হচ্ছে বংশগতিতে টিবি অথবা রক্তক্ষরণ যদি শরীরে থাকে, যে রক্তক্ষরণের কারণে তার হিমোগ্লোবিন কমে যায়, শরীর ধ্বংস হয়ে যায়, ওজনটা বাড়তেছে না, খাওয়ার রুচি নেই, এগুলো এই 3টা পয়েন্টের কথা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে ধরে নেব এই ওষুধ আমরা প্রয়োগ করতে পারবো।
এবার চলে আসি, সেখানেও আমরা আবার তিনটা ভাগ করেছি। একটা হচ্ছে শারীরিক, মানসিক এবং রোগের প্রবণতা। কি সুন্দর! তাহলে এই তিনটা কথা মনে রাখবে। প্রথম তিনটা কথা গেলাম এই মায়াজমকে চিনার উপায়। দ্বিতীয় তিনটা কথা আসলাম যেগুলোর উপরে ভিত্তি করে লক্ষণগুলো পেয়ে আপনার ওষুধটা প্রয়োগ করতে পারবেন। ধ্বংসাত্মক হলে তো হবে না, লক্ষণটা কি? আবার বংশগতি থাকলে তো হবে না, এখনকার লক্ষণটা কি? আবার সেটা যদি একেবারে চরম বিরক্তিকর অসহিষ্ণুতা থাকে অথবা অস্থিরতা থাকে তাইলেও আমরা পারবো না। লক্ষণটা আরো সুনির্দিষ্টভাবে বের করার জন্য এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে: শারীরিক, মানসিক এবং রোগের প্রবণতা। যখন এই তিনটা কথা যদি মনে রাখেন, তিনটা যদি দুইটা করে লক্ষণ মনে রাখেন, তাহলে অনায়াসই আপনি লক্ষণ মতন ওষুধগুলো প্রয়োগ করতে পারবেন বলে আমার বিশ্বাস। তাহলে চলে আসি শারীরিক লক্ষণটা কি। প্রথমে ওই যে বললাম যে বুকটা দেখলে বুঝতে পারবো, আর ঘাড়টা যদি একটু উঁচু হয় এবং হালকা পাতলা যদি গঠন থাকে, যেটা আমরা অনেক সময় আমরা ক্যালকেরিয়া ফস দিয়েও ভালো করে ফেলতে পারি, পালস দিয়েও ভালো করতে পারি। পালসও টিউবারকুলোসিস বডি, অর্থাৎ ওই যে পরিবর্তনশীলতার যে লক্ষণটা পালসে আসে সেই লক্ষণটা এখানেও আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে টিউবারকুলোসিস বডি তার বংশগতিতে না থাকে অথবা তার এটা না থাকে, তখন আমি পালস দিয়েও ভালো করে ফেলতে পারবেন। এই জন্য আপনাদেরকে রোগগুলো বলি দুইটা ভাগে ভাগ করতে, একটা হচ্ছে ক্রনিক, একটা হচ্ছে অ্যাকুইট। এবং এই ক্রনিক ডিজিজের ভিতরে আপনার ওষুধগুলোকে তিনটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে চিররোগের, অচির রোগের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাকুইট রোগের ক্ষেত্রে, যার গভীরতা নাই, যা চট করে কাজ করবে। কারণ যেগুলো আমাদের কোনো গভীরতা ওষুধের প্রয়োগ করে মায়াজমেটিকের কোনো যেন ডিস্টারবেন্স না করে। আপনারা মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা ওষুধ সুস্থ শরীরে প্রয়োগ করে সেই সুস্থ শরীরের রোগটা হয়েছে, তা না হলে আমাদের ওষুধগুলো কাজ করে না। তাহলে কৃত্রিম রোগ তৈরি করে অরিজিনাল রোগকে বিতাড়িত করার নামই হচ্ছে হোমিওপ্যাথি। তাহলে বুঝতে হবে এই ওষুধগুলো সবই রোগ সৃষ্টিকারী ওষুধ। হতে পারে সেটা তাড়াতাড়ি হয়তো চলে যাবে, অথবা বেশিক্ষণ থাকবে না, বেশি দিন থাকবে না। সেজন্যই 50-70 পদ্ধতির প্রয়োগ। এবং আরো কি বললাম, 1, 2 অথবা 3, 4টা পাওয়ার দিলেই আপনি বুঝতে পারবেন এই শরীরে এই ওষুধ চলবে কি চলবে না। কি সুন্দর নিশ্চিত! এ সকল ঘটনা কিন্তু 10 বছর আগেও কেউ বলতো না, কেউ এখনো বলে না। বলে আপনি বলেন কেন? আমি চাই ডাক্তার তৈরি করতে, আমি চাই আগামী প্রজন্ম যেন 50-70 আমাদের হাতে কত বিশাল বিজ্ঞান পড়ে আছে। যদি এটা একটু যদি আপনারা বুঝতে পারতেন, তাহলে বুঝতে পারতেন আপনি আমার সঙ্গে থেকে কত বড় ডাক্তার। কিন্তু আপনি নিজেকে নিজে বুঝেন না। স্যার কি কয় একটু শুনি, স্যারে এখন একটু টেলিফোন করি। আপনি আমাদেরকে অনুরোধ করব, টেলিফোন করার থেকে দূরে থাকার চেষ্টা করেন। 3-3বার ফেল করবেন, নিজের পরিবারের চিকিৎসা করবেন, ব্যর্থ হলেই আমাকে ফোন করেন, স্যার আমি এই ব্যর্থ হয়েছি, আমার মার চিকিৎসা, আমার এই চিকিৎসা। তাইলে আমি আপনাকে পূর্ণাঙ্গ একটা দিয়েই শিখিয়ে দেব যে আমরা কোন কোন জায়গায় ভুল করে বসে আছি এবং যেই কারণে আমার মার চিকিৎসা আমি করতে পারছি না। সেখান থেকে বেরিয়ে আসেন। আপনি গেলেই ডাক্তার কাছে যাবেন, হ্যাঁ স্যার বলছি তো ডাক্তার এনিমিয়া, অমুক বলছি। আরে এনিমিয়া টেনিমিয়া তো আমরা বুঝি না। আপনার এনিমিয়া দেখলে আপনি কি বুঝবেন আমার কি দরকার? সেই এলোপ্যাথিক ডাক্তার তারা বুঝবে, আমি বুঝবো কষ্টটা কি, এনিমিয়ার কারণে কি দুর্বলতা আছে এবং দুর্বলতা কি। খাওয়ার কারণে যদি এনিমিয়া হয়, অর্থাৎ খেতে পারে না, খেলে ট্রাভেলস হয়, তাহলে তো আপনার সিম্পল ওষুধ চাইনাই আছে। আবার যদি কোনো দুর্বলতা, কোনো কিছু করতে পারে না, হাঁটাহাঁটি, তাহলে আপনার আর্সেনিক আছে। আমাদের তো ওষুধের ভরপুর, লক্ষণগুলো কি সুন্দর করে বলা, কিন্তু আমরা প্রয়োগ করার সময় ভুলেই যায় লক্ষণগুলোর কথা। স্যারই সব লক্ষণের সমস্যার সমাধান দিব। আপনারা বই পড়ে জেনে আমি যে এত কথা বলছি সে ভিডিওগুলো দেখেও আপনারা কিচ্ছু মনে রাখতে পারেন না। এক একটা ওষুধের উপরে কত লক্ষণগুলো বললাম, 2-3টা লক্ষণও কি মনে থাকে না? তাহলে আপনি ডাক্তার হবেন কিভাবে? তাহলে তো আর এই বিদ্যেই অর্জন করা উচিত না। কারণ আমাদেরকে নিজেই শিখতে হবে। যেমন করে দেখুন, মাকড়সা নিজে বাসা বাঁধে, নিজে বাস করে, কিন্তু ধরা খায়। আপনিও আপনার লক্ষণ দিয়ে এমনভাবে রোগীদেরকে বন্ধন করবেন সেই লক্ষণ ভেদ করে যেন সে চলে যেতে না পারে। কি তথ্য আর কত সহজ! কিন্তু আপনারা করেন কি, সহজ কথাকে কিছুতেই বুঝতে পারে না। আমরা যেরকম বাতাসে বাস করি, বাতাসের দিয়ে নিঃশ্বাস দিয়ে নিই, বাতাস দিয়ে কত পরিচয়, কত দরকার অক্সিজেনের, সেটা আমরা ট্যারি করতে পারি না। কিন্তু অনবরত দিন রাত নিশ্চিত চিন্তা করুন তো, বাতাসে যদি অক্সিজেন কমে যায় আপনারা আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু আপনারা লক্ষণে বাস করেন, কিন্তু লক্ষণগুলো প্রমাণ করেন না। নিজেকে শিখার জন্য রুগীতে প্রয়োগ করে শিখবেন, সেটাও শিখেন না। জানি না এটার
রহস্য রাখি। খালি আমার কাছে টেলিফোন করলে সমাধান আমি দিতে পারি না। আমি হয়তো কথা বলি, ধরলে হয়তো টেলিফোন করি, আমার কাছে সময় নষ্ট করবেন না। আমি যেন একটু দীর্ঘদিন বাঁচতে পারি আপনাদের সেবার জন্য, অর্থাৎ আপনাদেরকে দক্ষতা হওয়ার জন্য। আমার ভিডিওগুলো যথেষ্ট। যারা ভিডিও বুঝে না আমার একটু খারাপ লাগে। এত সহজ সরল ভাষায় আর বোধ কারো আছে আমি বিশ্বাস করি না। কারণ আমি তিলে তিলে বুঝেছি আমাদের এখানে শিক্ষকের অভাব, এবং যেইটুকু শিখলে শিখাতে চায় না। অনেকে আবার মন্তব্য করে বলছেন আজকালকার ডাক্তাররা শিখাতে চায় না। আমার এলএম গ্রুপের লোকজনও বলে শিখাই না। আমি কি শেখাবো আর জানি না। এহেন কোনো রোগ নেই আলোচনা করি না, এহেন কোনো ওষুধ নেই আলোচনা করি না। 100টা ওষুধ, প্রায় 190টা ওষুধ আলোচনা করেছি। তার টিভি ভিডিওগুলো আছে, আপনারা দেখার চেষ্টা করবেন না। স্যারের কাছে তো সংক্ষেপে জেনে যাব। আমি কেন এত ঘাটাঘাটি করি, এই আমি ওষুধটা বের করে একটু শিখতে চাইবো। স্যারও তো সহজ রাস্তা। আচ্ছা যাই হোক, তারপরও বলবো একটু মনে রাখার চেষ্টা করে। চলে আসে প্রথমে কি বললাম, ওই যে দেখি যেন চিনি মনে হয়, বুকটা যদি হয়, আর রাত্রে বৃদ্ধি, অর্থাৎ রাত্রে ঘামায় এবং রাত্রে যদি কোনো রোগ বাড়ে তাহলে হয়ে গেল। আর উভয় কাতর আবার সিবিলিটিক মায়াজমও ছিল, তাহলে এখানেও আছে। তাহলে কিছু কিছু লক্ষণগুলো মনে থাকতে পারে, ওই লক্ষণ তো মনে রাখার দরকার নাই। সিবিলিটিক মায়াজমের উভয় কাতর, রাত্রে ঘাম, এখন তো অনেক সময় অনেকগুলো ওষুধের ভিতরে আছে স্যার মায়াজম ভাগ করা কষ্ট, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তার দৈহিক অবস্থাটা কিরকম। সে কি হালকা পাতলা গঠন না মোটা হলে আমি একটু বাদ দিয়ে রাখবো, এটা টিউবারকুলোসিস বডি এখনো হয় নাই, সেগুলো আমরা পরে আলোচনা করার চেষ্টা করব। কারণ যে সকল ওষুধ ফ্যাটি বডি হয়ে তিনটা রোগ নিয়ে চিকিৎসা করতে পারছে না এবং তার চিকিৎসাটা বিভ্রাট হচ্ছে, তখনই বুঝবো সে ধ্বংসের দিকে যাচ্ছে। উদাহরণস্বরূপ যদি বলতে পারি, সেটা হচ্ছে ডায়াবেটিস। দেখবেন ডায়াবেটিস হলেই আর রুগীদের আর সীমা নাই চিন্তার। স্যার আমার ডায়াবেটিস, এলোপ্যাথিক বলছে আমি গেছি, আপনারা এই সকল ভয় পাবেন না। কি সুন্দর সুন্দর ওষুধ আপনাদের কাছে আছে। আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা কেউই ডায়াবেটিস চিকিৎসা থেকে ব্যর্থ হবেন না। এত সুন্দর করে সিমটমগুলো আপনাদের কাছে বলে দেয়, এবং আমিও বলি আপনি সেই ধারাবাহিকতা রক্ষা করে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো দিবেন। কোথায় চলে যাবে ডায়াবেটিস? আমরা ডায়াবেটিসটা বুঝি না। আমরা বুঝি তার শরীরের কি লক্ষণ, কি পরিবেশগত কারণে তার অবস্থাটা খারাপ হয়েছে, সেটাই আমাদেরকে চিহ্নিত বাইর করা। সেটা বাইর করার জন্য বহির্দৃশ্য দেখি আমি যেন মনে হয়, চিনি যেন মনে হয় উহারে। প্রথমে কি বললাম, হালকা পাতলা গঠন, এবং তার বুকটা যদি দেখি, আরো সুন্দর সুন্দর লক্ষণ আছে। আমি বুঝি না এই সকল লক্ষণ বলার পরেও যদি আপনারা রোগটা নির্বাচন করতে না পারেন। দেখুন চলে আসে কাশি, ব্রঙ্কাইটিস, অর্থাৎ ওই যে বললাম টিউবারকুলোসিস বডি আপনার বুকের দিকে তার লক্ষ্য। তো স্যার বুকের দিকে তো লক্ষ্য করে আমার তো জামা বন্ধ, আমি তো বুকের দিকে কি পাবো না, সেটাও প্রকাশ আছে। রুগী যদি ব্রঙ্কাইটিস হয়, রুগী যদি অ্যালার্জেটিক হয়ে, অথবা আমরা যেটা বলি শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, কাশি হয়, কারণ প্রিয় জিনিস হচ্ছে তার বুক, অর্থাৎ লাংস। আপনি বুক বলবো না, তার লাংস আবার দুই দিকেও আছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন না। তুমি যারা পড়েন না পড়েন তারা একটু পড়ে নেবেন। তাহলে লাংস দুটোটাই যদি কোনো রকমের ট্রাভেলস করে, তো বলো স্যার এটা তো অনেকেরই ট্রাভেলস করে, তাহলে প্রত্যেকেই টিউবারকুলোসিসের আপনি আপাতত দৃষ্টি দিয়ে রাখেন সে টিউবারকুলোসিস বডি রোগী। যদি শ্বাসকষ্ট না থাকে, যদি কাশি না থাকে, যদি তার অ্যালার্জেটিক এবং তার সঙ্গে টনসিলাইটিসের ট্রাবল যদি না থাকে, দেখুন কি সুন্দর একটার সঙ্গে একটা কথা। অর্থাৎ ছোটবেলা যদি টনসিল তো আবার ছোটবেলা হলে অপারেশনে করিয়ে গেল। কি দুর্ভাগ্য আমাদের। আপনাদের হাতে যদি কোনো টনসিল অপারেশন কেসের কথা বলেন, বা অপারেশন করার কথা বলেন, বা অপারেশনের, তাইলে আমি বলবো আপনার হোমিওপ্যাথিটা ছেড়ে দিন। আমি যদি একটা রোগীও টনসিলের অপারেশন প্রয়োজন হয় না, কি নিশ্চিত বলে, তারপর তো আরে চিকিৎসা খুব সহজ। আপনার 50 দিন পদ্ধতি আমাদেরকে দিনের আলোর মতো করে দিয়েছে। অর্থাৎ রাত্রিবেলা হয়তো সুইচ পড়লে দেখবেন, আর দিনের আলোতে সুইচ পড়লে দেখবেন, আপনার রোগীর কেসটিং যখন নেবেন বুঝতে পারবেন তার টিউবারকুলোসিস বডি বংশগতিতে আছে কিনা, বুক আছে কিনা, এবং তার টনসিলাইটিস হইয়া কোনো রকমের লাংস অথবা শ্বাসকষ্ট অথবা নিউমোনিয়া বংশগতিতে হয়েছিল কিনা। তাইলে বুঝতে পারবেন এ লোক তো চলছে,
কোন দিকে চলছে, অর্থাৎ ধ্বংসাত্মক দিকে চলছে। তার স্বাস্থ্য হবে না, হালকা পাতলা গঠন হবে এবং রোগ প্রায় লাগি থাকবে, কিছুতেই ভালো হবে না। এই যে বললাম এতক্ষণ পর্যন্ত যে রোগ চিকিৎসা আমরা করতে পারি না, সেটাই আমরা করার চেষ্টা করব। সেটাই হচ্ছে টনসিল। এবং বলে স্যার বুঝলাম, 2টা লক্ষণ বা 3টা লক্ষণ পাইলাম, আর শারীরিক কী লক্ষণ? দেখুন, এগুলো হয়তো পাবেন জীবনে কম। হাড়ের উপরে যদি কোনো কিছু হয়, বোন যদি ক্র্যাক করে, এখানে আমি বলি ভঙ্গুর ব্রেন, অর্থাৎ নিক্রোসিস, অর্থাৎ হাড়টা নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে বললাম সিবিলিটি হইয়া যখন হাড়টার উপরে আঘাত ব্যথা যন্ত্রণা করলো, কিন্তু যখন শুরু হয়ে গেল হাড় পচা বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, হাড়ের ট্রাভেলস, তখনই বুঝবেন সে টিউবারকুলোসিস মায়াজমের রোগী। এই 3-4টা কারণ থাকলেই শারীরিক কারণগুলো বললাম, তাহলে আপনার বুঝতে কি কষ্ট হয়ে আছে? আরো সুন্দর সুন্দর লক্ষণ আছে, যদিও এগুলো করতে করতে আপনার অভ্যস্ত হবে। আপনি যদি রোগী না দেখেন এবং রোগী যদি সবসময় ওষুধ না নিয়ে নিজের চিন্তা না করেন, তাহলে কখনো বই পড়ে সব লক্ষণ মনে রাখবেন, এটা থেকে দূরসা বাদ দেন। রোগী দেখবেন, লক্ষণ খুঁজবেন, সেই রোগের ওষুধ পড়বেন, মেডিকা পড়বেন, আমার ভিডিও দেখবেন সেই রোগীর থেকে যা শিখছেন তাকে ধন্যবাদ জানান, আপনার সেবা নিয়েছে। তাকে সেভাবে বলেন, আপনাকে সেবা দিয়ে আমি শিখেছি। আমি এরকম বহু রোগী দেখেছি। যে কেসটিংটা বলার চেষ্টা করবো শেষ মুহূর্তে, ধৈর্য যদি থাকে, আমি জানি না কত তাড়াতাড়ি শেষ করতে পারবো। তারপরে ক্ষুধা কম, এটা তো হবেই, কারণ টিউবারকুলোসিস বডি আপনার যদি খান তাহলে তো মোটা হয়ে যাবেন, তাহলে তো আর টিউবারকুলোসিস বডি হলে না, আপনার ওজন কমবে খাওয়ার অভাবে। ক্ষুধা কম। চলে আসি তারপরে বৃদ্ধি, এবং আমরা যেটা বলতে পারি ডায়রিয়া হতে পারে, কনস্টিটিউশন হতে পারে। প্রশ্ন হচ্ছে ডায়রিয়া হয়ে যদি কেউ হালকা পাতলা বডি হয় এবং সেই বডিতে যদি কোনো ওষুধের কাজ না করে, উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি আইবিএস মানে টিউবারকুলোসিস বডি, বলে স্যার এটা বলে তো সর্বনাশ করছেন, কারণ আইবিএস তো আমরা টিউবারকুলোসিস বডি বলে ফেলছেন। আমরা রোগেরটা চিন্তা করব না, আইবিএস রোগীটার টিউবারকুলোসিস, কিন্তু লক্ষণটা কি আছে, কি কারণে তার আইবিএস হলো, সেই লক্ষণটা জানলেই, মায়াজমটা জানলেই বুঝতে পারবেন। একটা লক্ষণ পেলেন যে সে আইবিএস রোগী, এরকম করে আমরা বুঝতে পারি। মাথার পেইন অর্থাৎ মাইগ্রেন, সেটাও অনেক সময় টিউবারকুলোসিস বডিতে হয়, এবং কি কারণে হয় সেটা হয়তো অনেক সময় নেট্টামিউর দিয়ে ভালো করেন, আর নেট্টামিউর যদি কাজ না করে তাহলে বুঝেই নেবেন সেটা টিউবারকুলোসিস বডি। সে দেখুন, ওষুধগুলো আপনার কাছে হাত ভর্তি ওষুধ, 200টা ওষুধ যে জানে সে তো দুর্দান্ত ডাক্তারই জানে। আমি এতক্ষণ কথা বলতেছি এই কারণে, প্রত্যেকটা ওষুধ প্রয়োগ করে যখন শিখবেন তখন বাকি জীবনে ভুলবেন না। চলে আসি, তাইলে আর দরকার নেই। শারীরিক এই লক্ষণের উপরে ভিত্তি করে আমরা অনায়াসে বুঝতে পারবো সে সিবিলিটিক হইয়া টিউবারকুলোসিস নাকি সাইকোটিক হইয়া টিউবারকুলোসিস। এই যে ক্ষুধা কম, রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘাম হয়, এবং তার ব্রঙ্কাইটিসে কোনো ট্রাবলস আছে কিনা, এবং তার মাথায় কোনো ব্যথা বেদনা থাকলে অনেক সময় সেটা আমরা মাইগ্রেন বলি, সেটাও বলতে পারেন। আবার পেটের যদি ট্রাবলস থাকে, আইবিএস যদিও, সেটাও বলতে পারেন। ডায়াবেটিস যদিও, সেটাও বলতে পারেন। অর্থাৎ রোগগুলো মনে রাখলে অনেক সময় সুবিধা, যে এই রোগগুলো টিউবারকুলোসিস বলি, সেজন্য বলা। তার অর্থাৎ রোগ আপনার কাছে মেইন নয়, আপনার কাছে মেইন হচ্ছে আমি কি লক্ষণ তার থেকে পেতে পারি। রুগী করবো আমার ডায়াবেটিস হয়ে গেছে, ডাক্তার সাহেব বলছে আমার তো শেষ, আমার আর উপায় নেই, আমাকে ইনসুলিন নিতে হবে, আমাকে কি করবেন? আপনারা এইসব জিনিস চিন্তা করবেন না, আপনারা রিপোর্টগুলো শুনবেন, দেখবেন, কিন্তু আপনার ভিত্তি হচ্ছে লক্ষণ ভিত্তি। কি চমৎকার! সিম্পল ওষুধে আপনাকে চোখ ফিরিয়ে দেবে, কিন্তু আপনারা তো করেন না। বলে স্যার এনিমিয়া, হিমোগ্লোবিন কমে যায় 7-6 হয়ে গেছে। আরে তাতে কি আছে, কি লক্ষণ আছে একটু দেখেন না। লক্ষণ মতো চায়না দেন না, 2 দিনে সে হিমোগ্লোবিন ক্লিয়ার হয়ে যাবে, যদি সে চায়নার রোগী হয়ে থাকে। বলে স্যার এটা তো আবার প্যাসের কথা বললেন, আবার চায়না রোগ আমি কি করে বুঝবো? তাহলে আপনি কি করে কি করি লক্ষণ ভিত্তিক ওষুধ দেওয়ার চেষ্টা করবেন? আপনার রোগ দৃষ্টি চিকিৎসা করলে তো কি চায়না আসবে, নাকি ফেরামপজ আসবে, নাকি ফেরামমেট আসবে, নাকি আর্সেনিক আসবে, আরো বহু ওষুধ আছে যারা রক্তের উপরে খুব কাজ করে। আপনার তো সেটার দরকার নেই। কি লক্ষণের উপরে ভিত্তি করে আপনার ওষুধটা দিবেন, এবং সেই ওষুধটা 3-4 দিনের ভিতরে কাজ করবেন, যদি সেটা অ্যাকুয়েট রোগ হয়ে থাকে। বলে স্যার আরেকটা বিপদে ফেলাইলেন, এতক্ষণ তো ভালোই ছিলেন, মায়াজমেটিক কইয়া, কিন্তু
সকল এই যে রক্তশূন্যতা, যদিও সিফিলিটিক মায়াজম, কিন্তু সে কি কারণে হলো সে কারণটা না জানে, ওষুধগুলো প্রয়োগ না করে এই রিপোর্টে দেখছেন আর মাথার বাড়ি দিয়ে বলছেন তো রক্ত ছাড়া উপায় নেই। উপায় আছে, উপায় আছে। হ্যাঁ ঠিক আছে, আমি 2 দিন পর রক্ত দেবো, এখন টাকা জোগাড় হয় নাই। আপনি 2 দিন দেন না, বলে স্যার এত নিশ্চিত কেন বলেন? বলার কারণ একটাই, কারণ হচ্ছে এগুলো একুইট রোগ, এগুলো হয়তো কোনো পরিপার্শ্বিকতার কারণে হয়েছে। আপনার সিম্পল ওষুধে দেখবেন এই 3-4 দিন বা সপ্তাহেই আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাই দেবে এটা কোনো রোগ নয়, রোগ আরেক জায়গায়, সে চুপ করে বসে আছে। হয়তো রক্তশূন্যতা তার প্রকাশ বা আমাদের লক্ষণগুলো প্রকাশ, সে লক্ষণে যখন শেষ হবে তখন সে আরেকটা লক্ষণ দেখাবে, কারণ সে তো আমার দেহে থেকে নানা অঙ্গের উপরে তার কাজ, আর নানা অঙ্গের উপরে যদি কাজ না হয় তাহলে তো সে কোনো মায়াজমেই বললো না। কি সুন্দর, স্ক্রিনে থাকলে বুঝতাম সেটা শরিক মায়াজম। এখানেও শরিক মায়াজম আছে, যেমন চামড়ার উপরে যদি শুষ্ক, দেখুন কেস তো কত কথা মনে পড়ে। এই যে চামড়ার উপরে বলে স্যার চর্মরোগ তো আমরা জানি এটা শরিক মায়াজম, এটা আবার টিউবারকুলোসিস কি করি হলো? যেই চর্মরোগটা ভালো হয় না, যেই চর্মরোগটা বংশগতিতে টিবি আছে, যেই চর্মরোগটা ছোটবেলা বুড়িয়ে তো যাই একজিমা ছিল, সেই একজিমা কোনো না কোনো কারণে চাপা দিয়েছেন, কোনো কারণে চিকিৎসা করতে পারেন নাই, এগুলো পূর্বাভাস। দেখুন এই প্রত্যেকটা রোগ আসার আগে, মায়াজম চিনার আগে অনেকগুলো, একদিনে কোনো আসে না। মায়াজমের রোগী মিনিমাম 2-4-5 বছর, 10 বছর, 30 বছরের চিকিৎসা ধীরে ধীরে সে আগায়। এবং আমাদের কিছু মায়াজম আছে যেগুলো 40 বছরের মধ্যে দেখা যায়, আর কিছু দেখা যায় 60 পরে। শরিক মায়াজম প্রথম জীবনে, আর মধ্য জীবনে সিফিলিটিক, শেষ জীবনে টিউবারকুলোসিস অথবা সাইকোটিক, দুটোটা মিলতেই পারে। যাই হোক, সেই রোগগুলো আস্তে আস্তে আঘাত, অঙ্গের উপরে যতক্ষণ পর্যন্ত আঘাত না হয় ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে এখনো সেটা আপনার পর্যায়ে আছে। কঠিন, এই যে বললাম অ্যালার্জি আরো কঠিন রোগ, সর্দি যেরকম কঠিন রোগ, অ্যালার্জিও কিরকম। চলে আসে সর্দির কথা বলাতে। যদি সর্দি এরকম হয়ে থাকে, অর্থাৎ বারবার সর্দি ও কোনো ওষুধে কাজ করে না, তাইলেও বুঝবেন সেটা টিউবারকুলোসিস বডি। তা না হলে সর্দি আপনার 1-2 বার ওষুধ দিলেই সর্দি চলে যাবে, যদি তার টিউবারকুলোসিস বডি না হয়। কি সুন্দর সিস্টেম, কি সুন্দর আমাদের চিন্তা ভাবনা, কিন্তু আমরা ডাক্তারি করতে পারি না, কেউ আমাদেরকে বিশ্বাস করে না। আমি এত তথ্য কথা দিয়ে হয়তো অনেক সময় বলি, কত কথা মনে পড়ে যে এই যে চামড়ার উপরে শুষ্ক রোগের রূপে আমি একটা টিউবারকুলোসিস ওষুধের 60 পর্যন্ত গিয়ে তারপর ভালো করেছি। অবাক হওয়ার মতন ঘটনা, তার সারা গায়ে দেখলে আপনার অবাক হবেন। চলে আসি তারপরে মানসিকতা, আমি দেরি করব না। মানসিকতা, অস্থিরতা, চঞ্চলতা, এগুলো সব মায়াজমে আছে। খালি একটা মানসিকতা দিয়ে তো আমি আর চিন্তা করতে পারবো না। পরিবর্তনশীলতা যদি থাকে এবং ভ্রমণপ্রিয়, এগুলি একেবারে একুরেটলি আপনার পাবেন, সেটা অনেক সময় দূর হয়। এই জন্য মানসিক কষ্ট দিয়ে ওষুধ নির্বাচন করা যত সহজে বলে থাকে অনেকে, তত সহজ নয়। সেজন্য আমরা দৈহিক ভাগটার উপরে বেশি চিন্তা করি। কারণ মানসিক দিয়ে বলে স্যার ভ্রমণ, আমার তো দেশ উনি আমি তো সব ঘুরতে ইচ্ছে করে, ঘুরতে ভালো লাগে, কিন্তু আপনি আমাদের তাকে টিউবারকুলোসিস ওষুধ দিয়ে দিলেন, কি সর্বনাশটা করলেন বলেন তো? অর্থাৎ তার বডিতে আপনার সে কোনো টিবির রোগী না, টিবির কোনো কিছু নেই, আপনি তাকে টিবির ওষুধ দিয়ে দিলেন। সে পরিমাণ ক্ষতি অথবা অ্যাংজাইটি অথবা ভালো হওয়া বাধা পারলো। অর্থাৎ এবার তার শরীরে যেহেতু টিবির কৃত্রিম রোগ তৈরি হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত কৃত্রিম রোগ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অন্যান্য ওষুধের ফলাফল পাবেন না। এটাই হোমিওপ্যাথিকের নিয়ম। বলে স্যার আমরা যে প্রয়োগ করি, এই প্রয়োগ ভুল করে আসেন গতিকে আজকে আমাদেরকে কেউ বিশ্বাস করে না। আমি কথা বলছি না, দোষ যদি আমাদের থাকতেই পারে। যত কম ক্ষতি করে কারো উপকার করার চেষ্টা করবে। এই জন্যই আমি সবাইকে বলবো আপনার পরিবার থেকে শুরু করেন, তাইলে বুঝবো আপনার ডাক্তারি। কারণ আপনার পর নিশ্চয়তা আছে আমার পরিবার আমি চিকিৎসা করবো, হোমিওপ্যাথি কোনো ক্ষতি করে না, 50 দিন পদ্ধতি কারো কোনো ট্রাভেলস করে না। যদি 1, 2, 3 আপনার চিকিৎসা শুরু করে শেষ করতে পারেন, তাহলে বুঝে রাখবেন আপনার কারো ক্ষতি করলেন না, আপনার পরিবারেরও ক্ষতি করলেন না, আপনার মা বাবারও ক্ষতি করলেন না। সেটা বিশ্বাসটুকু না হলে আপনি আরেকজনের কি করে বিশ্বাস অর্জন করবেন? আরেকজন কেন আপনাকে বিশ্বাস করবে? আপনি তো নিজের ঘরেই চিকিৎসা করতে পারেন। অনেকে আমাকে বলে ডায়াবেটিস চিকিৎসা আপনি করেন নাই। আরে আমি করছি না, করতে পারি, সেটাই দেখেন না। যেটুকু করছি সেটুকুই 75 বছর বয়সে আমি দেখতেছি যে পরিমাণ চিন্তা ভাবনা, ধ্যান ধারণা অথবা
বলতে পারি অনেকে 60 বছর বয়স কাইল হইয়া পড়ে। তার কারণ আমার এতটুকুর জন্য কারণ হোমিওপ্যাথি। এবার বিশ্বাস করেন না করেন আমি জানি না, আমি এলোপ্যাথিক খাই, আপনারাও খাবেন, আমার আপত্তি নেই। কিন্তু আপনাদের হোমিওপ্যাথিক চিকিৎসা যখন করবেন তখন দেখবেন একটা এলোপ্যাথিক চিকিৎসা করেও আপনি হোমিওপ্যাথিকের যে দর্শন পাবেন তা হতে পারে। কেউ বলবে যে এটা এলোপ্যাথিক বলুক, আপনি জানেন আপনি কি ভালো করেছেন, আমি জানি আমি কি ভালো আছি, আমি এলোপ্যাথিক খাই। তার অর্থ কথা নয় যে সেই ওষুধে আমার সর্ব জিনিস সবসময় আমাকে ভালো করবে। চলে আসে মানসিকতার কথা বলেছি যে ভ্রমণপ্রিয়, অসুস্থতা, অনিশ্চয়তা এবং আরেকটা লক্ষণ কান্নার পর হাসি। অর্থাৎ কোনো লোক যদি, যেটা আমরা পাগলের সমান বলতে পারি, অর্থাৎ একসময় হাসে একসময় কান্না করে, অর্থাৎ দুঃখের কান্না কতক্ষণ পরে আবার হাসা। এই ধরনের চরিত্রটাও অনেকটা ব্রেইনের উপরে আমরা যেটা বলি, দেখুন কি সুন্দর। পাগলেরা কিন্তু সবই টিউবারকুলোসিস বলে স্যার পাগল তো সাইকোটিকও আছে, এই সরিনামও আছে। সরিনামে পাগল নাই, স্নায়ুতন্ত্রের উপরে যদি ভিত্তি করে তার সঙ্গে যদি সাইকোটিক মিলে তাইলে হয়, আর নাহলে সিবিলিটিক মিলে হয়, সেটাও ধ্বংসাত্মক, সেটাও এই পাগলেরও টিউবারকুলোসিস বলি। অর্থাৎ কোনো না কোনো কারণে ইতিহাস যখন নেবেন তখনই দেখবেন তার বংশগতি যদি পাগল থাকে, অথবা টিউবারকুলোসিস বডি থাকে, অথবা টিবি থাকে, তখনই বুঝবেন তার এ সকল রোগ তাদেরই হয়। চলে আসি, আর মানসিকতা নিয়ে আর কিছু আলোচনা করলাম না। শেষ, অর্থাৎ সংবেদনশীল, এগুলো মানসিক অনেক কিছু আছে। আমরা যাব এবার রোগের প্রবণতা, যেটা আমি আগেই বলছিলাম, যেমন টিবি, একজিমা, অ্যালার্জি। দেখুন অ্যালার্জিটা যখন সিম্পল শরিক মায়াজম থাকবে তখনই সিম্পল ওষুধে অনেক সময় ভালো হয়ে যায়। আর যদি সেটা লক্ষ্য থাকে টিউবারকুলোসিস বডির দিকে, তাহলে অ্যালার্জি সহজে ভালো হবে না, সহজে কঠিন রোগ। এখন খালি ঘরে ঘরে অ্যালার্জি হওয়ার কারণ অনেকগুলো আছে। যদি বংশগতির কারণ হয়ে থাকে সেটা অনেক সময় ডিফিকাল্ট হয়, কিন্তু যদি অর্জিত হয়ে থাকে, অথবা এনভায়রনমেন্টের কারণ হয়ে থাকে, অথবা অন্য কোনো প্রসঙ্গে ওষুধ জাতীয় জিনিসের কাজে হয়ে থাকে, তাহলে যদি বের করতে পারেন, আপনি চিকিৎসা করতে পারেন, তাহলে তাড়াতাড়ি এলে অ্যালার্জির চিকিৎসা। কিন্তু আমি সেই রোগীর চিকিৎসা অনেক ব্যর্থ হই, কারণ হলো অ্যালার্জির রোগীরা যখন আসে, কারণ অনেক চেষ্টা করার পরে আসে, এবং তার থেকে আলাদা করে সেই বডি বের করে ট্রিটমেন্ট করা অনেক সময় দূরও হয়। তাই বলে আপনারা চিকিৎসা করবেন না আমি এমন কথা বলছি না, শুরু করেন, তবে সহজে নিয়েন না। কারণ কি ডাক্তার অ্যালার্জি করতে পারেন? আপনার ডায়াবেটিস ভালো করবেন, আপনার টিবি রোগ ভালো করবেন, আপনার হার্ট ডিজিজ রোগ ভালো করবেন, আপনি সবকিছু ভালো করবেন, কিন্তু অ্যালার্জির দায়িত্বটা নিতে চাইেন না। কারণ নিতে চাইলে আপনার বদনাম হবে। এই হোমিওপ্যাথিক ডাক্তার অ্যালার্জি চিকিৎসা করতে পারে না। এখন আপনার টিবি, আপনার ডায়াবেটিসের আসেন, আমি চিকিৎসা করব এবং ভালো হবে। আপনার গলার টনসিল ভালো হবেন, পাইলস ভালো হবেন, শ্বাসকষ্ট ভালো হবেন, কি রোগ ভালো হবে না? আপনার কিডনি ফেল আসেন, চিকিৎসা হবে। স্পিন ফেল আসেন, সেটা চিকিৎসা করবো। কিন্তু অ্যালার্জিটা একটু ধরতে দেরি করে ধরিয়েন। আসি বলবো ডাক্তারবাবু আমার তো সব এলোপ্যাথি খাইতে এলেছি, এখন অ্যালার্জির চিকিৎসা হবে না, আপনি যদি একটু চিকিৎসা করেন। বলছেন না আমিও অ্যালার্জির চিকিৎসা সহজে করতে পারি না। আপনার কি রোগ আছে অন্যটা, যদি সে অন্য রোগের চিকিৎসার কথা বলে তখনই আপনি দায়িত্বটা নেবেন, অ্যালার্জির কথা পাতেও আনবেন না। কারণ অ্যালার্জির চিকিৎসা করা অনেক সময় কঠিন, কারণ তার যদি অন্য কোনো রোগ না থাকে তাহলে অ্যালার্জি বাবু থাক, এটা চিকিৎসা করতে গিয়ে আমার যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ জিনিস কষ্ট হবে, আমার ডায়াবেটিস রোগীও চিকিৎসা করতে সে পরিমাণ ট্রাভেলস হবে না। কি সুন্দর কথা। তাহলে কেন আমি আপনার দায়িত্বটা নিয়ে করবেন যে আমার গেছিলাম ওনার কাছে 6 মাস খাইছি, চিকিৎসা করতে পারে না, কারণ হলো অ্যালার্জি চিকিৎসা করতে পারে না। সেখান থেকে একটু দূরে থাকেন, আপনার কঠিন রোগগুলো ধরেন, চ্যালেঞ্জ দেন, আপনি ভালো করতে পারবেন। না বললে আমার পরামর্শ নেন। এরকম অবারিত বিনা পয়সা পরামর্শ একটা কঠিন রোগের চিকিৎসা করে আপনি করতে পারছেন না, আজ পর্যন্ত বোধ কেউ আমার কাছে বলে নাই যে এই চিকিৎসা করেছি ডায়াবেটিসটা ভালো হয় না, এই চিকিৎসা করেছি হার্টটা ভালো না। আমাদের এই এলএম গ্রুপের সদস্য, ওনার বাবার চিকিৎসা 3 লাখ টাকা লাগবে, সেই ক্ষেত্রে তো উনি এখনো ভালো। আমি কথা বলছি না আমার সব রোগ ভালো করে ফেলে আমি সে কথা বলছি না। এলোপ্যাথির সঙ্গে আমাদেরকে চলতে হবে, তার কারণ আছে। এলোপ্যাথিকে আমাদেরকে বাধা দেয় না, আমরাও এলোপ্যাথিককে বাধা দিই না। কিন্তু এমন এমন ঘটনা ঘটেছে যে এই কারণে এলোপ্যাথিকারা কোনো রুগীকেই তারা হোমিওপ্যাথিক দিতে চায় না। না দেওয়ার কারণও যথেষ্ট আছে, সেগুলো আর ব্যাখ্যা করতে চাই না। আমি কালকেও
সেদিন বলছিলাম কিনা জানেন, এক লোকে আমেরিকাতে বসে 5টা ওষুধ মাদার দিয়েছে, তার সঙ্গে সঙ্গে সিএম, এবং প্রত্যেকটা ওষুধেই 200-র উপরে, আমি জানি না কিন্তু ভুলে যাই, সিএম ডিএম যা আছে সবই দিছে, 5 ফোঁটা 10 ফোঁটা করে আপনি খাতে থাকেন 5 রকমের ওষুধ। আপনি বলেন তো, এটাই যদি আমেরিকার চিকিৎসা হয়ে থাকে, এটাই যদি আমেরিকার হোমিওপ্যাথিক হয়ে থাকে, তাহলে আমি বিরোধিতা করব, এবং সেই হোমিওপ্যাথিকের এলোপ্যাথিকেরা নিন্দা করবে, এবং সেই এলোপ্যাথিকেরা কাউকে খেতে বলবে না, আমিও বলবো না। আপনি বলবেন? আপনি একটা টিউবারকুলোসিস বডিতে আপনি সিভিলিনাম আপনি দিয়ে দিলেন, কিন্তু তার চিকিৎসার ক্ষেত্রে আপনি স্টার্টই করলেন না, সিম্পল ওষুধ দিয়ে আপনি ধরিয়ে আপনি সিভিলিনাম দিয়ে দিলেন, সিএম অথবা এমএম না কি আছে তালিমালি আমি জানি না, কিন্তু আপনি দেখুন তো কি ক্ষতিটা আপনি করে ফেললেন। এরকম ডাক্তারি যদি করেন, আমি কেন বলবো আপনারা হোমিওপ্যাথিক খান? আমি হোমিওপ্যাথিকেই তো নিষেধ করবো, এই ধরনের ওষুধ খাই না। কি বললাম তারপর তাকে? সে তো খাবে, এগুলো খাবে, আপনি একটা পরামর্শ দেন, আপনি ফিস নিয়ে নেবেন। আমি না, আপনার ফিসের দরকার নেই, আপনি এসব ওষুধ খাবেন না, তবে মাদারটা খান। স্যার, আবার মাদার কেন বললেন? একটা কথা বলি, মাদার তো ক্ষতি করে না, কিন্তু পাওয়ারগুলো যে ক্ষতিটা করে সেটা তো আপনি কভার করতে পারবেন না। মাদার ক্ষতি করেন, যতক্ষণ খাবে ততক্ষণ আবার যেই সেই, অথবা নাক্স 2 বোতল দিলেই মাদারের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। এগুলো আমার অভিজ্ঞতা এবং আমার বিশাল, আমি দেখেছি। কিন্তু পাওয়ারফুল ওষুধ সহজে তো যাবে না, কারণ সে তো আপনার বডিতে বসছে, তার কৃত্রিম রোগটাকে আপনার কন্ট্রোলে না রেখে তার কন্ট্রোল মতন খেয়ে তার কৃত্রিম রোগটা আপনার শরীরে কাজই করছে। তো সেটাকে কি করে তাড়াবেন? কারণ এখন কি আমি আবার এটা দেবো? কি করবো আমি বলেন? আপনি যদি বুঝেন যে তার সিভিলিনাম খাইয়া সিভিলিস রোগের লক্ষণগুলো আসছে, কিন্তু তার সিভিলিসের কোনো ধারা নাই, সেই জন্যই এইসব ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা এলোপ্যাথিকের সঙ্গে এই সকল লোকের বিরোধিতা করে বন্ধ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের ওষুধগুলো এলোপ্যাথিকেরাও গ্রহণ করবে না। কি সুন্দর, আমি আজকে যে কেস টেকিং বলবো, লেট হয়ে যাচ্ছে, কেস টেকিং বলবো, সেটা একটা সুন্দর ঘটনা বলবো, চলে আসি। তারপরে কি পাইলাম? রোগের প্রবণতা, ওই যে বললাম রক্ত অল্পতা, অর্থাৎ এনিমিয়ার ভাব আছে, তার সঙ্গে যদি লিকুরিয়া থাকে, অর্থাৎ মহিলাদের যদি স্রাব ভাঙে, স্রাবের সাথে যদি তার দেহটা শুকিয়ে যায় এবং কোনো রকমের স্বাস্থ্য ভালো না হয়, তাইলে তো সে টিউবারকুলোসিস রোগী। তার অর্থে না ধরিয়ে আপনার টিউবারকুলোসিস বমিনাম আপনার বেসিলিনাম দিয়ে দিবেন। আপনি সিম্পল পালস আছে, আরো অনেক ওষুধ আছে, সিপিয়া আছে, আরো সেবানা আছে, আরো অনেক ওষুধ একটু দেন না, দিয়ে দেখেন না, ভালো না হলে তো যেতে পারবেন, আপনার কাছে তো ওষুধ আছে। দেখুন, বিশ্বে এত বড় যুদ্ধ হয়, খালি অ্যাটম বোমা ফুটাবো বলে কেউ ফুটায় না, আর আপনারা রোগী পাইলেন তো অ্যাটম বোমা ফুটে দিলেন। কিরকম চিন্তা করেন? কারণ প্রত্যেকটা ওষুধ আমি বলবো অ্যাটমিক পাওয়ারের মতন, অর্থাৎ প্রত্যেকটা ওষুধের আপনার গভীর ক্রিয়াশীল, যখন ওষুধ হাই পাওয়ার প্রয়োগ করবেন, তখন তার ধ্বংসটা তো আপনার মাথায় নিতে হবে। খালি উপকারটা পাবেন, ধ্বংসটা নেবেন না, এটা হয় না। দেখুন, আণবিক শক্তির উপকারও আছে, অপকারও আছে। আপনি উপকারটা নিলে অপকারটাও আপনার বহন করতে হবে। সেই জন্যই ভালো পড়ালেখা না জানলে হাই পাওয়ারের ওষুধ ব্যবহার করে দূরে রাখার চেষ্টা করেন। সেই জন্য তো 50 পদ্ধতি এসে আমাদের দুয়ার খুলে দিয়েছে, কিন্তু আমরা ততদিনে আমরা ব্যাকওয়ার্ডে চলে গেছি। আমাদের নাই হসপিটাল, নাই সরকারি অনুমোদন, নাই গভর্নমেন্টের অনুমোদন, নাই কিচ্ছু। চলে আসি, আর দেরি করবো না, বলতেও পারলাম না, চলে আসি, এখন আর যাব না। এই 3টা কথা মনে রাখার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, যেটা এই মায়াজমরা 4-5টা ওষুধ আছে, আমরা পরবর্তীতে আলাপ করার চেষ্টা করব, এবং 2টা আলাপ করে আগের মতনই আমরা 5টা ওষুধের মিল দেখব, কিভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করব আগামীতে, সেটা তুলে রাখলাম। আজকে কেস টেকিং বলেই আমি আলোচনাটা শেষ করতে চাইতেছি। তাহলে ওই যে বললাম, বিকেলে জ্বর যখন আসে, তখনও আপনি টিউবারকুলাম বমিনাম কথা মনে রাখতে পারেন। সেই জ্বরটা যদি অন্য কোনো ওষুধে ভালো করতে না পারেন, নিশ্চয়ই আপনার টিউবারকুলাম দিবেন। তার আগে একটু আর্সেনিক অথবা অন্য কোনো ওষুধ লক্ষণ মতন দিয়েই চিকিৎসা করার চেষ্টা করবেন। চলে আসি, যে কেসটা নিয়ে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রাখলাম, সেই কেসটাই পড়ি। শিশু জন্ম একটা সিস্টেম। যাই হোক, রোগী বাচ্চা দেবে, বিগত 10 মাস আমাদের কাছে ছিল, অর্থাৎ আমাদের ওষুধেই খেয়েছে। খেয়েটে যখনই শিশু জন্ম দিতে যাবে, তখনই একটা ট্রাভেলসের শিশু জন্ম দিল, কিন্তু বাতাস আসলো না, অর্থাৎ নিঃশ্বাস অথবা কান্না করলো না। এখন ম্যানেজমেন্ট তো আমাদের হাতে নাই,
আবার যারা অজানা থাকতে পারেন, আমরা জানা এটা কোনো এমন ব্যাপার ছিল না, কিন্তু রোগীকে কি করলো, শিশুকে জন্ম হওয়ার পরেই বলল তার তো কান্নাও করছে না, নিঃশ্বাসও আসতেছে না, সুতরাং আপনি চিটাগাং নিয়ে যান। অর্থাৎ সেই সাতকানিয়া অথবা আরও ভিতরের অঞ্চল থেকে, আমি রোগীর নামে বললাম না, আপনি নিয়ে যান। নিয়ে শিশু হসপিটালে ভর্তি করালো। ডেইলি 15 আইসিইউ ছিল, অক্সিজেন দিয়া ডেইলি টাকা গুনতেছে। আপনার সে বাচ্চা দুধও পাইল না, বাচ্চা কিছুই পারে না। আমি বললাম যদি পারেন অ্যাকোনাইটটা দেওয়ার চেষ্টা করেন, একটা ফোঁটা অথবা 2টা ফোঁটা। কারণটা কি? বলে স্যার এত কিছুর ভিতরে আপনি অ্যাকোনাইটটা সিলেকশন করলেন কেন? দেখেন, এই অ্যাকোনাইটের কথা বলতে গেলে শেষ হবে না। অ্যাকোনাইট যে কি জিনিস, কারণ সে আসছে নতুন পৃথিবীতে, এই জায়গা তো সে ছিল না, এটা নতুন জায়গা, নতুন পরিস্থিতি, নতুন পদ্ধতি, তার কিচ্ছু জানা নাই শোনা নাই, সে বাইরে এসে পড়েছে, আর আপনারা খালি চিৎকার করতেছেন তার এই অস্বাভাবিকত্ব, অর্থাৎ শরীরকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাকোনাইট যথেষ্ট। অর্থাৎ এমন একটা ডোজ দিয়ে রোগী আইসিইউতে কোনো ভরসা নাই আইসিইউ থেকে বাঁচার। তারা বলছে রুগীকে কিছু আরো থাকতে হবে, এই থেকে 7 দিন খালি বিল গুনলো, আর রুগীর অবস্থা 3 দিনই খারাপ লাগলো, অক্সিজেন দিতে থাকলো। এখন আইসিইউর রোগী, আপনি তো ওষুধ দিতে পারবেন না, বাচ্চারা আবার দুধও খাওয়ায় না, কি পরিস্থিতি। যাই হোক, আমি এগুলো বলতাম না, এগুলো আপনাদেরকে বলার কারণ হচ্ছে আপনারা নিজের উপরে সাহস রাখেন। আমি আমেরিকায় বসে এটা যখন শুনলাম, তখন আলোচনা করে দেখলাম এই রোগী বাঁচার কোনো সম্ভাবনা নাই, কারণ সাতকানিয়া থেকে আপনি চিটাগাং যাবেন, তার জার্নি, শরীরের অক্সিজেন অমুক সব কিছু মিলে রোগী বাঁচবে না, এখানেও বলেই দিল। সেখানেও গেল, অক্সিজেন চললো, রোগী ভালো হলো না, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। 7 দিন বিল টিল করে বলল আপনার বাচ্চা বাঁচার কোনো সম্ভাবনা নাই, আপনি এখন কি করবেন আপনি এই বলেন। তখন আমি বললাম যে চিটাগাং মেডিকেলে নিয়ে যান এবং সেখানে ব্যবস্থা করেন। এবং কেন চিটাগাং মেডিকেলে বললাম, কারণ সেখানে ম্যানেজমেন্টটা সিস্টেমেটিক্যালি করা হয়, কারণ সেখানে আপনার বাচ্চাটা 10,000 টাকা 20,000 টাকারও গুনতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না। সেখানে যার দরকার তা দিবে, বাঁচলে বাঁচবে, না বাঁচলে নাই, কারণ বাঁচার জন্য সেখানে চেষ্টা যথেষ্ট। আজকালকার দেখবেন আমরা এমন একটা দেশে বাস করি, সেগুলো দুর্ভাগ্য, আমাদের এই যে গভর্নমেন্ট হসপিটালগুলো অসম্ভব ভালো, কিন্তু ভালোটা তো আমরা বুঝি না, আমরা না বুঝি তাদেরকে বকাবকি করি, এবং তারা আপ্রাণ চেষ্টা করে সিস্টেমেটিক্যালি ট্রিটমেন্ট করতে, কিন্তু সেখানে কোনো তাদের মান নাই। মান আছে কোথায়? হয় ক্লিনিক, কারণ সেখানে লক্ষ টাকা দিবেন। এখানে তো লক্ষ টাকা দেওয়ার কোনো সিস্টেম নাই, যেটুকু প্রয়োজন হতো সেটুকু হতে পারে, কারো হয়তো লোক নাই, জন নাই, সেগুলো অন্য জিনিস। কারণ এই পরিশ্রমের মাধ্যমে তারা শিখে এবং রোগীর চিকিৎসা করার চেষ্টা করে। সেখানে যখন নিয়ে গেল, তারাও অক্সিজেন দিল, তারাও অক্সিজেন চালালো, কোনো যে অক্সিজেনটা ফেল করতেছে, আপনারা বোধ এটা নিয়ে যাওয়াই ভালো, আর রাখা বোধ ঠিক হবে না। যখনই এ কথা বললো, আমি স্পাইডো ফার্মা, যেটার কথা না বলে এখনো চোখের জল আমার পাশে, কারণ করোনার যুগে স্পাইডো ফার্মা আমি কাউকে দিতে পারি নাই। এই মৃত্যু পথযাত্রী যারা আইসিইউতে থাকে তাদেরকে এই ওষুধটা দেওয়ার কথাই তখন বারবার করে বলছিলাম, কিন্তু কালকে সেটা প্রমাণ হলো কি জিনিস। তাহলে মাথাটা কি দিলাম, 10 বার ঝাঁকি দিয়ে মা খাবে আর 1 ফোঁটা করে বাচ্চাকে দেওয়ার কারণ। বলে 1 ফোঁটা কেন বললাম, কারণ বাচ্চাদের সচরাচর পানি খাওয়ার নিষেধ, 1 ফোঁটা পানি তার হয়তো নিউমোনিয়া বা অন্য কোনো দিকে ঝুঁকতে পারে, সেই ঝুঁকার থেকে রক্ষা করার জন্য এই 1 ফোঁটা ওষুধ ডেলি 4 বার করে প্রয়োগ করা হলো। কি সুন্দর ইতিহাস! আমি এগুলো গা শিউরে উঠে যে আমাদের হাতে, আপনাদের হাতে কত রকমের রোগ যে ভালো হবে, খালি যদি একটু সাহস করি, প্রয়োগ করতে পারেন। মৃত্যু তো জানেনই, আপনার সেবাই লক্ষ্য, মরতেই পারে আপনার হাতে, তাই বলি কি আপনি সেবা বন্ধ করে দিবেন? কখনো না। আপনাদের থেকে এলোপ্যাথিকার মরে গেলে তাদের কোনো দোষ নাই, কিন্তু আপনার তো দোষ আছে, আপনি এলোপ্যাথিকে ঢুকেইয়া চিকিৎসাটা করেন। বলে কেন বললাম, কারণ তারা দে হ্যাভ টু সার্টিফাই এই ডেথ সার্টিফিকেট। ইউ হ্যাভ নো সার্টিফাই, একটা মৃত্যু রোগের সার্টিফিকেশন আপনি দিতে পারেন না করতে গেলে আমাদের যত রকম বাধা। তাহলে কি হলো, চলে আসে ঘটনাটা বলেই শেষ করি, আপনাদের অধৈর্য হয়ে যাচ্ছে। চলে আসে কি দিলাম, স্পাইডো ফার্মা। একদিন যাওয়ার পরেই বলতেছেন আরেকদিন রাখেন, রোগী একটু ডেভেলপমেন্ট আছে। কে বলতেছে? আপনার চট্টগ্রাম মেডিকেল।
কেন বললো? তারাও তো অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন দিয়ে হাফ ছাড়ি বাঁচিয়ে গেছে যে না এই রুগী আর বাঁচবে না, আপনারা নিয়ে চলে যান। তারাও নিয়ে আসবে। আরে নিয়ে আসার আগে ওই যে বললাম 4টা মাত্রা দিল, তারপরে তো অক্সিজেন নিতে শুরু করলো এবং অক্সিজেনের রেঞ্জও বাড়লো। 2 দিন খাইয়ে বলছে না এখন আর অক্সিজেন লেভেল ঠিক আছে, আপনি এখন নিয়ে যেতে পারেন। তাহলে কি পাইলেন দেখুন তো। সেই রুগী আজকে সকালে দেখলাম, এই জন্য ঘটনাটা বলতেছি, পরে তো এত কথা ভুলে যাব। আজকে অনলাইনে এখান থেকে বসে বাংলাদেশে সেই রুগীটা দেখলাম, খুবই দুর্বল। এখন যাই হোক, এগুলো আর নাই বললাম, আর দরকার নেই। এখন আমাদের হাতে আসছে, অর্থাৎ মাও আছে, সন্তানও আছে। কোথায় থেকে বেঁচে আনলাম? যেই বাচ্চাটা না বাঁচার সার্টিফিকেট দোনো শিশু হসপিটালও দিল এবং চট্টগ্রাম মেডিকেলও দিল। তাদের তো উপায় নেই, এটা তো অস্বীকার করার উপায় নেই। একটা মানুষের ব্যালেন্স, ওরা অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন নিচ্ছে না, অক্সিজেন গ্রহণ করছে না, কিন্তু আমরা তো সেটা করি নাই। আমরা কি করেছি? স্পাইডোফার্মা যে জিনিসটা আমি এর আগে কোনো না কোনো একটা রোগীকে প্রয়োগ করে দেখেছিলাম, এবং সেই স্পাইডোফার্মার ওষুধটা কি পরিমাণ অক্সিজেনের লেভেলকে নর্মালে নিয়ে আসে, এটা যদি আপনারা বা এলোপ্যাথিক ডাক্তারেরা বুঝতো, তাহলে তারা এই ওষুধটাকে খুব করে ব্যবহার করত, কারণ এটা বুঝতেই পারবে না। আর আপনাদের কাছে যদি অক্সিমিটার থাকে, অর্থাৎ অক্সিজেনের লেভেলটা জানা থাকে, তাহলে অবাক হবেন। আমি করোনার যুগে এই ওষুধ প্রয়োগ করে 92% থেকে আমি 97-98 নিয়ে আসি। 97-98-99 এগুলো অনেক সময় একটা নর্মাল বলে থাকি, নানা কারণে হয়ে থাকে। কিন্তু এই যে প্রবাহমান মৃত্যু থেকে, অর্থাৎ অক্সিজেন লেভেলটাকে হাই করে আনা, কি চমৎকার মেডিসিন। এই জন্যই হোমিওপ্যাথিক বলে লক্ষণ মতন ওষুধ পড়লেই আপনার কাজ। বলে স্যার এই কথাটা কেন বললেন, লক্ষণ মতন ওষুধ? এটা তো অ্যাকুইট কেস, এটা তো চিররোগ নয়। এখন অক্সিজেন নিতে পারছে না আপনার, সেই কারণে ডেইলি 4 বার করে দেওয়া হলো। ওই যে বললাম, আপনার আপনি যদি বুঝেন যে সেটা অ্যাকুইট রোগী, তাহলে অনায়াসই আপনি ঘনমাত্রা দিতে পারেন। এবং দিবেন কি, 3 বার 4 বার দিলেই রোগী বলবে এটা আমার ওষুধ। আপনাকে বলতে হবে না, রোগীও বলবে এটা আমার ওষুধ। আপনি খালি দিয়ে অবজারভেশনটা করবেন। এই অবজারভেশন করার জন্যই এতক্ষণ আমি আপনাদেরকে বলতেছি। অবজারভেশন যতক্ষণ পর্যন্ত না শিখবেন, না জানবেন, না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হোমিওপ্যাথিক ডাক্তার হওয়ার কিচ্ছু করার নাই। আর অনেকে বলবে স্যার আপনার তো খুব বেশি নলেজ। আরে আমি তো বই পড়ি নাই বেশি, বই যেটুকু পড়ছি সেটুকু প্রয়োগটা করেছি। পার্থক্যটা কোথায়? আমি যেটুকু পড়ছি প্রয়োগ করে করে বিশ্বাস করেছি। আর অনেকে আমার থেকে বহু বেশি জানে। এখনো যারা বর্তমানে বহু লোক আছে যাদের কাজ কারবার, যাদের কথা শুনলে, বক্তৃতা শুনলে আমি অবাক হই। এত তথ্য কথা জানে, কিন্তু চিকিৎসা বেলায় পারে না। আমি খালি একটু পার্থক্য, আমি প্রয়োগের বেলায় একটু ডিফারেন্স। সেই প্রয়োগটা আপনাদেরকে বারবার করে বলতেছি। প্রয়োগে আপনাকে ডাক্তার বানাবে, আমি নয়। আমি কোনো জিনিস বলার নাকি জানি, রুগী দেখবেন, আপনি লক্ষণ নেবেন, আপনি প্রয়োগ করবেন, আপনি অবজারভেশন করবেন, আমি কি করবো সেখানে? আমার যেটুকু সাধ্য আছে সেটুকু হয়তো দূরের থেকে বলার চেষ্টা করতে পারি, এছাড়া নয়। কিন্তু রুগীর আপনাকেই চিকিৎসা করতে হবে। তাইলে বুঝতে পারছেন আজকের এই কেস টেকিং, যেই শিশুটার পুনর্জন্ম আমরা দিলাম। হ্যাঁ, আরো একটা কথা বলি, যেটা না বললে নয়। হয়তো আমি বলছি, আমি যখন কোনো রকমের কোনো কিছু করতে যাব, আপনি অন্তত 10,000 টাকা আমার জন্য রাখবেন। রুগী বলছে ঠিক আছে, আমি 10,000 টাকা আপনাকে দেব। আমি যদি কোনো রকমের প্রতিষ্ঠান বা কোনো কিছু করি, সেই রুগী আমাকে বলেছে যে আপনি দেওয়া না দেওয়া তো পরের কথা, উনি তো বলেছে এবং দিবে নিশ্চিত। যদি আমি বলছি আমার যখন প্রয়োজন হবে, অর্থাৎ আমি যখন কোনো না কোনো প্রতিষ্ঠান করতে যাব নিঃশর্তভাবে, অর্থাৎ মানুষের সেবার জন্য, বা পঞ্চাশন পদ্ধতি যারা করে তারা যেন এই প্রতিষ্ঠিত ওষুধগুলো ভালোভাবে হাতে পায়, সেই চেষ্টাই আমার এখন। আমি জানি না এটা করে যেতে পারবো কিনা, কারণ ওষুধ না পেলে আপনারা ডাক্তার হতে পারবেন না। কি দুর্ভাগ্য! কারণ বাজারের ওষুধ কিনে আপনার নিজের উপরে বিশ্বাস রাখা আমার জীবনও কষ্ট। আমি যেহেতু ওষুধগুলো খাঁটি পেয়েছি গতিকে আজকে এই জায়গাতে এসেছি। যদি খাঁটি ওষুধ না পেতাম, তাহলে আমি 50 দিন পদ্ধতি বিশ্বাসও করতাম না এবং আমার এটা অভিজ্ঞতা হতো না। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, তৈরি হন, যেন একটা প্রতিষ্ঠান করে দিতে পারি, যেখান থেকে 50 দিন পেয়ে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। সবাই চায় ব্যবসা, কেউ ব্যবসা ছাড়া করতে চায় না। আর ব্যবসা করেও যদি ভালো জিনিস দিত, আপত্তি ছিল না।
কারণ আমরা এমন এক নৈতিকতা হারিয়ে ফেলেছি যে নৈতিকতা আর যখন আমার টাকা আসে তখন আর তাকাই না। সবাই একই অবস্থা। সেই বড় ডাক্তারের কথাই বলেন, বিশাল বিশাল অভিজ্ঞতার কথাই বলেন, টাকা থাকে, কিন্তু হোমিওপ্যাথিকের জন্য কোনো কিছু প্রাতিষ্ঠানিক কিছু করবে সেটা আমি এখনো পর্যন্ত কাউকে দেখছি না। থাক, আর বললাম না। আজকের আশা করব এই কেসটা শোনার পরে আপনারা সিভিয়ার কেসগুলো, যেগুলো মৃত্যু পথযাত্রীর কেসগুলো, এই আমাদের আরো ওষুধ আছে। আপনি খালি স্পাইডোভার্মা না, আপনার কার্বোভেজও আছে। কার্বোভেজ প্রাথমিক স্টেজের অন্যান্য লক্ষণগুলো মিললে আমরা অনেক সময় বলি কার্বোভেজ দাও। কার্বোভেজও অক্সিজেনের লেভেলটা বাড়ায়, তবে তারটা স্পেসিফিক নয়। একক লক্ষণের ভিত্তিতেই স্পাইডোভার্মাটা আসে। তার মানে কার্বোভেজও অক্সিজেন বাড়াবে। আপনার আবার ঘাবড়ায় পড়িয়েন না, আপনি অত কার্বোভেজ দিয়েও এরকম রোগীকে ভালো করতে পারেন। এই জন্যই বলি লক্ষণ সমষ্টি হচ্ছে আমাদের ওষুধ, এবং লক্ষণ সমষ্টির ওষুধ দিয়েই আপনারা চিকিৎসা করবেন এই মুমূর্ষ পথযাত্রী। অর্থাৎ একটা রোগীকে যদি জীবন দান করেন তাহলে সার্থক মনে করবেন। এরকম বহু রোগী আমার আছে যারা জীবনে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, অন্তত এরকম রোগীও 30-40 জন বা 50 জন আছে আমার কাছে, যেগুলো অস্বাভাবিক আমি দর্শন করেছি। আপনারাও সবাই সেই দর্শন হোক, সেই চৈতন্য হোক, এই আশা রেখেই আজকের এই টিউবারকুলোসিস মায়াজমের আলোচনা শেষ করছি। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন যেন সবাই বুঝতে পারে।